বাতাসে আমের আর মুকুলের ঘ্রাণ, কখনো প্রখর রোদের খেলা, আবার কখনো দুম করে বৃষ্টি। গ্রীষ্মে তাপদাহ আর ধূলিমলিন রুক্ষতার পাশাপাশি প্রকৃতির রং ছড়াতে শুরু করেছে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, কনকচূড়া আর কাঠগোলাপের শুভ্রতায়। রাজ্যের সব ফুল স্নিগ্ধতা ছড়াক এই নিঃসঙ্গ গ্রীষ্মে। সুন্দর হয়ে উঠুক আপনার প্রতিটি দিন, এই শুভকামনায় শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বুধবার 10 বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, দিনের শুরুতে একটু আবহাওয়া বার্তাটি না জানলেই নয়। আমরা জানবো আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35 ও সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 37.2 ও সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 30.3 ও সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 33.4 ও সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 31.6 ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 33.1 ও সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 35.5 ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 33.8 ও সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে 21.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 37.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তা জানছিলাম, আর আবহাওয়া বার্তা জানতে জানতে আমরা চলে যাব এবার একটু চলনবিলের দিকে। চলনবিলের বিস্তীর্ণ এলাকা এখন ভুট্টার দখলে। সোনালী রঙের ভুট্টার থরে চোখ জোড়াবে সবার। ভালো ফলনে কৃষকও সন্তুষ্ট। সিরাজগঞ্জের খোঁজখবর নিয়ে আসবো সিরাজগঞ্জের চলনবিল এলাকা থেকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকুন। হিরকুন, শুভ সকাল। আপনি তো ভুট্টার মাঠে দাঁড়িয়ে আছেন, পেছনে সোনালী রং দেখতেই পাচ্ছি আমরা, এবং আবহাওয়া অনুকূলে থাকা কিন্তু ভুট্টার ফলনও ভালো হয়েছে। কৃষকদের মাঝে ব্যস্ততা কেমন চলছে, যেহেতু ভুট্টা মাড়াই এবং কাটা শুরু হয়ে গেছে, এবং ভুট্টার দাম নিয়ে তারা এবার কতটা আশাবাদী? আসলে আপনাকেও শুভ সকাল। আসলে শস্য ভান্ডার হিসেবে পরিচিত কিন্তু এই চলনবিল অধ্যুষিত তারাস উপজেলায় কিন্তু আমরা আজকে এসেছি, এবং তারাস উপজেলায় কিন্তু এবার ব্যাপকভাবে ভুট্টার আবাদ কিন্তু হয়েছে। ঠিক এখন কিন্তু ভুট্টা কাটা শুরু হয়েছে, এবং এবছর কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় এই তারাস উপজেলায় কিন্তু ব্যাপকভাবে ভুট্টার আবাদ হয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে এই ভোর থেকেই যারা কৃষক তারা কিন্তু ভুট্টা কাটতে কিন্তু ব্যস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই তারাস এই উপজেলায় কিন্তু প্রতি বছরই যে ধান, পাট, সরিষার পাশাপাশি কিন্তু ব্যাপকভাবে ভুট্টার আবাদ হচ্ছে, কারণ ভুট্টার ফলন কিন্তু অন্যান্য ফসলের চেয়ে বেশি হয় এবং সেটি কিন্তু আসলে লাভবান হয়। আমরা কথা বলেছিলাম কৃষি কর্মকর্তার সাথে, তারা যেটি বলছে যে ধীরে ধীরে কিন্তু এই তারাস উপজেলায় কিন্তু ভুট্টার আবাদটি অনেক বেশি হচ্ছে। ঠিক আমাদের সাথে এখন তারাস উপজেলার কৃষি কর্মকর্তা রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে এবছর তারাস উপজেলায় আসলে কি পরিমাণে ভুট্টার আবাদ হয়েছে এবং আসলে কৃষকরা এই ভুট্টার আবাদ নিয়ে আসলে কতটা আগ্রহী হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন দাঁড়িয়ে আছি চলনবিলের প্রাণকেন্দ্রে তারাস উপজেলাতে। এবছর তারাস উপজেলাতে আমাদের 1393 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ইতিমধ্যেই প্রায় 300 হেক্টর জমির ভুট্টা কর্তন হয়েছে। এখন যে আবহাওয়া আছে, এই আবহাওয়া যদি আরো 10 থেকে 15 দিন থাকে, আশা করছি যে আমাদের কৃষক ভাইরা নির্বিঘ্নে তাদের এই ভুট্টার আবাদ সম্পন্ন করতে পারবে। তিনি আসলে যেমনটি বলছিলেন যে ভুট্টা কিন্তু গত বছরের তুলনায় কিন্তু এই বছর প্রায় 100 হেক্টর জমিতে কিন্তু বেশি হয়েছে, এবং এই ভুট্টা
ভুট্টা কিন্তু প্রতি বিঘাতে প্রায় 40 থেকে 50 মন কিন্তু সেটি ভুট্টার আবাদ হচ্ছে, কিন্তু অন্য ফসলের তুলনায় এই ভুট্টা কিন্তু লাভবান হওয়ায় এবং এর চাহিদা থাকায় কিন্তু দিন দিন এই অঞ্চলে কিন্তু ভুট্টার যেটি আবাদ সেটি কিন্তু আসলে বাড়ছে। এবং এবছর যেটি আমরা কৃষকরা বলছে যে প্রতি মন ভুট্টা কিন্তু তারা 800 থেকে প্রায় 900 টাকা মনে কিন্তু তারা বিক্রি করছে। এবং এই ভুট্টা আবাদের বিশেষত্ব হচ্ছে যে এখানে কিন্তু আসলে যেটি সেচ অন্য ফসলে যেটি সেচ লাগে এটি কিন্তু এই ভুট্টা আবাদে কিন্তু সেচের পরিমাণ কিন্তু কম লাগে, যে কারণে তাদের উৎপাদন খরচও কিন্তু কিছুটা কম হচ্ছে। যে কারণে এই চলনবিল অধ্যুষিত যেটি শস্য ভাণ্ডার বলে তারাস উপজেলায়, সেই উপজেলায় কিন্তু এই বছর ভুট্টা যেটি আবাদ হয়েছে এবং এখন কিন্তু যেটি ভুট্টা কাটা শুরু হয়েছে, যে কারণে কিন্তু কৃষকরা এবার খুশি হয়েছে, কারণ এবার আবহাওয়া অনুকূলে থাকায় অন্য বছরের তুলনায় ভুট্টার যেটি ফলনও কিন্তু ভালো হয়েছে এবং ভুট্টার যেটি চাহিদা রয়েছে, কারণ এই চাহিদার কারণে কিন্তু দিন দিন কৃষকরা কিন্তু দিন দিন এই তারাস উপজেলায় ভুট্টার আবাদটি কিন্তু বাড়ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভুট্টার গাছে গাছে ছেয়ে গেছে ফসলের মাঠ। ভুট্টার উপকারিতার তো শেষ নেই, ভুট্টা গাছও কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, ভুট্টা পাতা গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ভুট্টা চাষ লাভজনক হতে কৃষকরাও ঝুঁকছেন এই ভুট্টা চাষে। দর্শক, আমরা ভুট্টা চাষ নিয়ে তো জানছিলাম, এবার একটু আমরা চলে যাব আজকের পত্রিকাগুলোর শিরোনামগুলোতে আমরা একটু চোখ বুলিয়ে নেব। আমরা দেখে নেব সমকালের প্রধান শিরোনামগুলো। মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা কাটেনি, আনুপাতিক উচ্চকক্ষ এনসিসিতে রাজি নয়, দলীয় প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী, প্রস্তাবের না। জ্যেষ্ঠতম 3 জন থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব, স্বচ্ছ নিয়োগে কমিশন গঠনে একমত। সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনেও রাজি বিএনপি। গ্যাস বিদ্যুৎ সারে ভর্তুকি বেড়ে লাখ কোটি টাকা, 5 বছরের ব্যবধানে ভর্তুকি 5 গুণ। ভর্তুকি কমাতে চাপ রয়েছে আইএমএফের। ঢাকা ও সিটি কলেজ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে শিক্ষার্থীরা। অরে মাইরা ফালাইব গো ও আল্লাহ অরে বাঁচান, আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে কথা বলছিলেন রাজধানীর আজিমপুর থেকে গাজীপুর রুটে চলাচল করা বাসের এক নারী যাত্রী। দর্শক, ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ নিয়েই শিরোনামটি করা হয়েছে। পৃথিবীর আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, দোহায় ভাষণে ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। দর্শক, সমকালের শিরোনামগুলো তো পড়ছিলাম, সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোর প্রথম পাতায়। বেশ কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি বিএনপি, আমরা সমকালেও পড়ছিলাম। পাশাপাশি পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ। সারা দেশে 700 হাসপাতালে ফার্মেসি করতে যাচ্ছে সরকার। সরকার চায় ওষুধের খরচ কমে আসুক, এজন্য ওষুধ বাছাই, উৎপাদন ও বিতরণের সংস্কারে হাত দিয়েছে। হাসপাতাল ফার্মেসিতে অধিকাংশ ওষুধ বিনামূল্যে, কিছু ওষুধ ভর্তুকি মূল্যে ও কিছু ওষুধ প্রতিযোগিতা মূল্যে পাওয়া যাবে। অত্যাবশ্যকীয় ওষুধ বেশি পরিমাণে উৎপাদনে জোর দিচ্ছে সরকার। শুল্কযুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, প্রভাব পড়বে দেশেও। বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে যোগ দিয়েছেন অর্থ উপদেষ্টা। 2025 সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াতে পারে 2.8%, যা গত বছরের চেয়ে 5 শতাংশীয় বিন্দু কম। বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 3.8%, মূল্যস্ফীতি কমবে ধীর গতিতে, আশঙ্কা আইএমএফের। দর্শক, প্রথম আলোর শিরোনামগুলো আমরা দেখে নিচ্ছিলাম, এবারে আমরা চলে যাব কালের কণ্ঠে। 2 জিপিএ 5 পেয়েও ফেল 1.25 লাখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের 90% ফেল করেছেন। আপিল বিভাগের একাধিক জ্যেষ্ঠ বিচারপতি থেকে প্রধান বিচারপতি, 14 সদস্যের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না, সুপারিশে ভিন্ন মত। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না করাতে একমত।
ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ধস। মার্চে আমদানি কমেছে 84.88%। ভারতে বাংলাদেশি কার্ডের ব্যবহার কমেছে 73.15%। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলায় অন্তত 26 পর্যটক নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি আরও একটি শিরোনাম দেখছি, গুমের অপরাধে সাজা যাবজ্জীবন, অর্থদণ্ড, হত্যাকাণ্ডে ফাঁসি। আসছে গুম প্রতিরোধ অধ্যাদেশ। দর্শক, কালের কণ্ঠে শিরোনামগুলো আমরা দেখে নিচ্ছিলাম, এবার আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। 60 ঘন্টার ব্যবধানে রাউজানে আবার যুবদল কর্মী খুন। খুলনা, ফেনী, ভোলা ও নরসিংদীতে আরও 4 জনকে গুলি করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হবে 26 এপ্রিল। ভ্যাটিকানের অন্তর্বর্তী প্রধান হলেন কার্ডিনাল কেভিন। সিলেট টেস্ট 300 রানের জয় দেখছে বাংলাদেশ। সিলেট টেস্টের ভাগ্য এখন সুতোয় ঝুলছে। গতকাল তৃতীয় দিনের খেলায় এই গতিপথ নির্ধারণ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে দিনের অর্ধেক খেলাও মাঠে গড়ায়নি। গতকাল 4 উইকেট হারিয়ে 194 রানে দিন শেষ করেছে বাংলাদেশ। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলোতে আমরা চোখ বুলিয়ে নিচ্ছিলাম, আমরা সবশেষে চলে যাব যুগান্তরের শিরোনামগুলোতে। বেশিরভাগ সুপারিশের সমর্থন। ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক শেষ। তদবির বাণিজ্যের অভিযোগ, সালাউদ্দিন তানভীরের অপকর্ম ফাঁস। এনসিপি থেকে সাময়িক অব্যাহতি, শৃঙ্খলা কমিটিতে ঘটনার তদন্ত শুরু। হত্যার চেয়ে ভয়াবহ গুম, বলছেন আইন উপদেষ্টা। দর্শক, এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। আমরা যুগান্তরের শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম। দর্শক, এবার একটু আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রসঙ্গে। আমের ফলন কেমন হলো আমরা সেটি এবার জানবো। আমরা চলে যাব মেহেরপুরে। মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশাদুজ্জামান। রাশেদ, শুভ সকাল। মাঘের শুরুতে তো আমের গুটি বেশ ভালোই দেখা গিয়েছিল, কিন্তু এখন যে বৈরী আবহাওয়া, তাপপ্রবাহ বৃদ্ধি পেয়েছে, আমের ফলন নিয়ে আসলে কতটা শঙ্কিত কিংবা এর প্রভাব পড়েছে কিনা, ব্যবসায়ীরা কি বলছেন, চাষিরা কি বলছেন? শুভ সকাল সারিকা। আপনি জানেন যে আম উৎপাদনের যে জেলা, সেই জেলার অন্যতম কিন্তু মেহেরপুর, এবং এখানে কিন্তু হিমসাগর, ল্যাংড়া, আমরুপালি সহ নানা জাতের কিন্তু আম উৎপাদন হয়ে থাকে। বলা যায় উত্তরবঙ্গের পরেই সবচেয়ে বেশি আম উৎপাদন হয়ে থাকে এই জেলায়। তো বিশেষ করে এখানকার উৎপাদিত যে হিমসাগর জাতের আমটি এবং আমরুপালি জাতের যে আমটি, সেটি কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। তো এই বছরে আপনি জানেন যে খরা প্রবণ আবহাওয়া ছিল, প্রচুর পরিমাণ গাছে মুকুল এসেছিল, কিন্তু মুকুল আসার পরে খরার কারণে সেই মুকুল কিন্তু পচে নষ্ট হয়ে যায়, যার কারণে আম গাছে আম কম ধরেছিল এমনটি দেখা যাচ্ছিল। তারপরেও কিন্তু কৃষকরা বা আম চাষ যারা চাষি রয়েছে তারা কিন্তু আশার আলো দেখছিল, কিন্তু গেল কয়েকদিন আগের যে খরা, সেই খরার কারণে বেশিরভাগই আম ঝরে গেছে। সবচেয়ে আশার দিক যেটি কৃষকরা বলছেন, যে গেল কয়েকদিন থেকে হালকা যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু আমের যে ঝরে পড়া যে বিষয়টি, সেটি কিন্তু অনেকটাই রোধ হয়েছে। এবং এই আবহাওয়া যদি এরকম থাকে, যদি বৃষ্টিপাত হয়, তাহলে আমের মোটামুটি একটা ফলন পাবে বলে যারা বাগান ব্যবসায়ী তারা আশাবাদ প্রকাশ করেছে। অন্যদিকে লিচুর কথা যদি বলি, এবার যে লিচু গাছগুলো একেবারে মুকুল লিচু শূন্য হয়ে পড়েছে, কারণ আমরা যে বাগানটিতে রয়েছে অনেক লিচু গাছ রয়েছে, সেখানে
কিন্তু বেশিরভাগই গাছেই লিচু নেই। আর আমের কথা আরেকটু যেটি বলছি যে এখানকার উৎপাদিত যে হিমসাগর জাতের আমটি এবং আম্রপালি জাতের আমটি ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এবং নতুন করে এই বছর আমরা শুরুতেই গুটি যখন আসে তখনই দেখেছি যে চীনের একটি প্রতিনিধি দল মেহেরপুরে এসেছিলেন এবং আসার পরে তারা এখান থেকে আম রপ্তানি করবে বলে তারা জানিয়েছেন এবং এই প্রতিনিধি দলটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে নিয়মিত বৈঠক করছেন এবং যদি আমের ফলন ভালো হয় বা আমের সাইজ যদি ভালো হয় তাহলে হয়তো এবার ইউরোপের পরে এবার চায়নাতেও এই আম রপ্তানি করা হবে। সব মিলিয়ে বলা যায় যে আমের ফলন খুব একটা ভালোও নয়, খুব খারাপও নয়। তারপরে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে হয়তো আশার আলো দেখবে এখানকার আম চাষি বা ব্যবসায়ীরা। তো এই ছিল আমের সর্বশেষ পরিস্থিতি। সারিকা। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশাবাদী দেশের গণ্ডি পেরিয়ে মেহেরপুরের আম দেশের বাইরেও রপ্তানি হোক। দর্শক, আমরা মেহেরপুর থেকে আমের উৎপাদন নিয়ে জানছিলাম। এই মুহূর্তে সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, সকাল সকাল এবার একটু বাজার পরিস্থিতির খবর জানবো। আমরা প্রতিদিনই চেষ্টা করি দেশের বিভিন্ন জেলা থেকে আমরা একটু বাজার পরিস্থিতির খবর আপনাদের জানাতে। আজ চলে যাব কুষ্টিয়ায়। কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ বিশ্বাস, শুভ সকাল। আপনি একটি বাজারেই দাঁড়িয়েছেন, আমরা একটু বাজার পরিস্থিতির খবর জানবো। যেহেতু প্রতিদিনই বাজারে উত্থান পতন ঘটছে, আজকের কি অবস্থা কুষ্টিয়াতে? শুভ সকাল সারিকা। আসলে বাজার পরিস্থিতি যেটি বললেন যে প্রতিদিনই কিন্তু বাজারে নিত্যপণ্য, বিশেষ করে সবজির বাজারের কথা যদি বলি, আমি এখন রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় যে সবজির বাজার, কুষ্টিয়া পৌর যে কাঁচা বাজার, সেখানে আমরা দেখেছি ঠিক এই মুহূর্তে অন্যান্য দিনে আমরা দেখেছি যে ক্রেতা বিক্রেতার হাট ডাকে কিন্তু মুখর থাকতো এই বাজার। এই গত এক সপ্তাহ ধরে কিন্তু সেই পরিস্থিতি আসলে নেই। বিশেষ করে বাজারে ক্রেতা সমাগম কম এবং বিভিন্ন প্রকার সবজির যে আমদানি হতো বা হয়ে থাকতো সেটিও কিন্তু খুব একটা নেই। এর কারণ হিসাবে আমরা দেশ বুলেটিনে আমরা সকালে একটু জানানোর চেষ্টা করেছিলাম দর্শকদের সেটি কিন্তু যেটি হচ্ছে যে আলুর দাম কিন্তু ব্যাপক হারে কমেছে। অর্থাৎ প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 12 টাকা কেজি দরকার, পাইকারি দর। এই আলুর বাজারের উপরে কিন্তু অনেকটা যে সবজির বাজারের দর মানে উত্থান পতনের যেটি সেটি কিন্তু নির্ভর করে, যেটি আমরা স্থানীয় পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি। যেহেতু আলু একটি অত্যাবশ্যকীয় একটি পণ্য, সেই পণ্য তারা সহজভাবেই খুব কম দামে তারা পাচ্ছেন, সে কারণেই অন্যান্য সবজির প্রতি খুব একটা আগ্রহ নেই। সেটি একটি কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে পেঁয়াজের বাজার, পেঁয়াজ কিন্তু আমরা দেখেছি যে গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম মান ভেদে 10 থেকে 15 টাকা করে কমেছে। যদিও তার আগে সর্বোচ্চ দর অর্থাৎ 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু নেমে এসেছে এখন 40 টাকার কাছাকাছি। এর বিষয়টা হচ্ছে বলছে আসলে কাঁচা বাজার এমনিতে উত্থান পতনের একটা ব্যাপার থাকে। আর এই বিষয়ে ঈদের পর থেকেই কিন্তু বিভিন্ন প্রকার যে সবজির যে আমদানি, সেই আমদানি কম, ক্রেতা বিক্রেতা বা ক্রেতা সমাগমও কম। সব মিলিয়ে বলা যায় এবারে গত এক সপ্তাহ ধরে কিন্তু কুষ্টিয়ার সবজির বাজারে খুব একটা ভালো খবর যে দিতে পারছি, বা ক্রেতা বিক্রেতারা যে তারা যে মানে তাদের যে নিয়মিত যে কার্যক্রম সেটি তারা ভালোভাবে করতে পেরেছেন, সারতে পেরেছেন, সেটি কিন্তু না। এটি ছিল কুষ্টিয়ার সবজির বাজারের, কাঁচা বাজারের সব শেষ সংবাদ। সারিকা। শরীফ বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমরা বাজার পরিস্থিতির খবর জানছিলাম। এবার একটু আমরা ভিন্ন প্রসঙ্গে চলে যাব। পোপ ফ্রান্সিস, শোষিতের এই কণ্ঠস্বরের চিরবিদায়ে ফিলিস্তিন থেকে ইউক্রেন, সব জায়গায় শোকের ছায়া। সম্মান জানানো হচ্ছে বিশ্বের নানা প্রান্তে। স্থানীয় সময় শনিবার সকাল হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া। শেষ ইচ্ছা অনুযায়ী সমাহিত করা হবে রোমের ব্যাসিলিকায়।
মৃত্যুতে আড়ম্বর চাননি পোপ ফ্রান্সিস, তবু বিশ্বের নানা প্রান্তে তার প্রতি সম্মানে আয়োজন করা হয়েছে খ্রিস্টান মাস। অনুসারীদের চোখে যে অশ্রু, সেটি কি শুধুই একজন ধর্মগুরু হারাবার কষ্ট, নাকি শোষিতের পক্ষে আওয়াজ তোলা যে অল্প কজন নেতা বেঁচে ছিলেন তাদের মাঝে একজন হারানোর বেদনা? গাজা থেকে ইউক্রেন, বিশ্বের যে কোনায় রয়েছে শোষিতের বাস, প্রত্যেকের কণ্ঠে আজ আহাজারি পোপ ফ্রান্সিসের জন্য। পোপ ফ্রান্সিস শুরু থেকেই গাজার ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন। গেল 1.5 বছরে লাগাতার তিনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন। মৃত্যুর 2 দিন আগেও তিনি ফিলিস্তিনের শান্তির জন্য প্রার্থনা করেছিলেন। আমার প্রার্থনা থাকবে পরবর্তী পোপ যিনি হবেন তিনিও যেন ইউক্রেনের শান্তির জন্য নিবেদিত হন। এদিকে ভ্যাটিকানে ফ্রান্সিসের মৃত্যুর পর সবকটি প্রথা মেনে চলা হচ্ছে অক্ষরে অক্ষরে। ঘণ্টায় বাজানো হয় শোকের ধ্বনি, অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। এরই মাঝে বন্ধ করা হয় পুরনো সেই চেম্বার। ক্যামারলেঙ্গোর উপস্থিতিতে সিলগালা করা হয় পোপ ফ্রান্সিসের বাসভবন। ভেঙে ফেলা হয় পোপের আঙ্গুলে শোভা পেত যে ফিশারম্যানস রিং। এক বিবৃতিতে ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে মৃত্যু হয় পোপের। প্রকাশ করা হয়েছে তার শেষ ইচ্ছা ও নির্দেশ সম্বলিত চিঠি, যাকে বলা হয় ফাইনাল টেস্টামেন্ট। সেখানে তার মৃত্যু পরবর্তী কার্যক্রম পরিচালনার দিক নির্দেশনা দিয়েছেন ফ্রান্সিস। বলেছেন, মরদেহ যেন ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়, এজন্য বেছে নিয়েছেন রোমের ব্যাসিলিকা অফ সেন্ট মেরি গির্জা। তাগিদ দিয়েছেন বাড়তি সাজসজ্জা ও আড়ম্বর ছাড়াই সমাহিত করার। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, 23 এপ্রিল দিনটি কিন্তু ঐতিহাসিকও বটে। দিনটি কেন ঐতিহাসিক আমরা সংক্ষেপে একটু এবারে জেনে আসব। 1635 সালের এই দিনে যুক্তরাষ্ট্রে বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়। 1827 সালের এই দিনে আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন। 1896 সালের এই দিনে নিউ ইয়র্ক শহরে জনসম্মুখে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়। 1907 সালের এই দিনে তুরস্কে শিশু দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। 1932 সালের এই দিনে লন্ডনে শেক্সপিয়ার মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়। 1968 সালের এই দিনে ব্রিটেনের প্রথম দশমিক মুদ্রা চালু হয়। দর্শক, জানছিলাম আজকের দিনটি কেন ঐতিহাসিক। তবে আজকের আয়োজনে এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।